ক্লাস 12 অ্যাকাউন্টেন্সির পার্ট এ পার্টনারশিপের সেকেন্ড ইউনিট রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপে আজকে আমরা অ্যাডমিশন অফ এ পার্টনারের থার্ড পার্ট করব। আগের ক্লাসে আমরা দেখেছিলাম গুডউইলের ট্রিটমেন্ট নিয়ে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটাকে আমরা বলছি অ্যাডজাস্টমেন্ট অফ পার্টনার্স ক্যাপিটাল। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ 10 মার্কসের যে কোয়েশ্চেন আসবে সেখানে কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট অফ পার্টনার্স ক্যাপিটালটা থাকবে, এবং সেখানে যদি তোমরা এই পোর্শনটা না করতে পারো তাহলে তোমাদের পুরো অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট কোনো মতেই হবে না। After the necessary adjustments, namely revaluation, distribution of reserve, goodwill adjustment, etc., are made in the books of the firm, the partners may decide to maintain the balance of their capital accounts in a specified ratio, that is profit sharing ratio. আমরা জানি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ওপেনিং ব্যালেন্স আসে, তারপরে তার বিভিন্ন রকম অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজগুলো আসে। এইবার সমস্ত অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজগুলো করে নেবার পর আমাদের যে ব্যালেন্সটা থাকে সেটাকে আমরা প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী কিন্তু পার্টনার ক্যাপিটালের মধ্যে ভাগ করে দিই। The adjustment can be made on any of the following two bases. নিচের পয়েন্ট যেগুলো আছে তার মধ্যে যে কোনো একভাবে আমাদের অ্যাডজাস্টমেন্টগুলো হতে পারে। বেসড অন দ্য নিউ পার্টনার্স ক্যাপিটাল, সেখানে আমরা কি করব, ফ্রেশ ক্যাপিটাল ইন্ট্রোডিউসড বাই ইনকামিং পার্টনার ইজ কনসিডার্ড অ্যাজ দ্য বেস ক্যাপিটাল ফর ক্যালকুলেটিং দ্য প্রপোর্শনেট ক্যাপিটাল অফ দ্য এক্সিস্টিং পার্টনার। এখানে নতুন ইনকামিং পার্টনার যে ফ্রেশ ক্যাপিটালটা নিয়ে এলো সেটাকে বেস করে আমরা এক্সিস্টিং পার্টনারদের ক্যাপিটালের ব্যালেন্সটা বার করব। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ বেসড অন এক্সিস্টিং পার্টনার্স ক্যাপিটাল। এখানে কি হবে, এখানে অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ দ্য এক্সিস্টিং পার্টনার্স আর ডিটারমাইন্ড আফটার গিভিং এফেক্ট টু দ্য নেসেসারি অ্যাডজাস্টমেন্ট। এখানে আমাদের বেসটা কী হবে, এখানে আমাদের বেসটা হবে এক্সিস্টিং পার্টনারদের অ্যাডজাস্টেড ক্যাপিটাল। অ্যাডজাস্টেড ক্যাপিটাল আমরা কাকে বলবো, সমস্ত রকম অ্যাডজাস্টমেন্টের পর আমরা যে ক্যাপিটালের ব্যালেন্সটা পাই তাকে আমরা বলি অ্যাডজাস্টেড ক্যাপিটাল। On the basis of this adjusted capital, the capital balance of all the partners are calculated, এবং এই adjusted capitalটাকে বেস করে তারপরে আমরা বাকি পার্টনার মানে যারা রয়েছে তাদের আমরা যে ক্যাপিটালের ব্যালেন্স হবে সেটাকে আমরা বার করব। On the basis of the base capital, the existing partners are usually required to adjust their capital accounts either by introduction of further capital or by withdrawal of the excess capital. এবারে আমরা যে মেথডেই করি, যখন আমরা এক্সিস্টিং পার্টনারসদের কতটা অ্যাডজাস্টেড ক্যাপিটাল থাকা উচিত সেটা ক্যালকুলেট করে নিলাম, তখন যদি দেখা যায় কোনো শর্টফল হচ্ছে সেক্ষেত্রে তারা নতুন ক্যাপিটাল আনবে। যদি দেখা যায় তারা অলরেডি বিজনেসে প্রয়োজনের থেকে বেশি ক্যাপিটাল ইনভেস্ট করে দিয়েছে তাহলে সেক্ষেত্রে তারা উইথড্র করে নেবে। এবারে আমরা ইলাস্ট্রেশন দেখব, এবং এই ইলাস্ট্রেশনের ভেতরে আমরা কয়েকটা কেস স্টাডিজ নিয়ে আলোচনা করব। A and B are the partners in a firm sharing profit and loss in the ratio 3:2. The capital balances of A and B are rupees 30,000 and 20,000 respectively. They admitted C into partnership on the condition that the future profit shall be shared in the ratio 2:2:1. The profit on revaluation comes to rupees 15,000. The firm has no undistributed profit on the date of admission. Compute the amount of the capital brought in by C if not mentioned, and ascertain the additional amount required to be brought in or withdrawal by the existing partners under the following independent situations. Case 1, C has to bring 20% of the combined capital of A and B after all adjustment. Case number 2, C has to bring 20% of the total capital of the firm after all adjustment. Case number C, C has to bring rupees 20,000 as his capital, and existing partners capital account are to be adjusted in the new profit sharing ratio based on the capital of C. And the last one is D,
that is C has to bring rupees 25% of the combined capital of A and B. Moreover, all partners capital account are to be adjusted in the new profit sharing ratio based on the capital of C. আচ্ছা, এখানে দেখো তোমাদের 4টে কেস স্টাডিজ দেওয়া রয়েছে। এরকম কেস স্টাডিজ জাস্ট এইটুকু দিয়েও ছোট অঙ্ক আসতে পারে, কিন্তু এইটার ইম্পর্টেন্স যেখানে সেটা হচ্ছে তোমাদের কম্পালসারি পোর্শনে। সাধারণভাবে কম্পালসারি 10 মার্কসের যে কোয়েশ্চেন আসবে সেখানে কিন্তু এই অ্যাডজাস্টমেন্টের অঙ্ক থাকবে। তাই এই অ্যাডজাস্টমেন্টের অঙ্কটা ভালো করে বুঝবে। শুধু তাই নয়, অঙ্কটাকে আগে তোমরা নিজেরা জট ডাউন করে নেবে, নালে কিন্তু তোমাদের সলিউশন বুঝতে অসুবিধা হবে। তাহলে আমরা এবার চলে যাব আমাদের সলিউশন পার্টে। তো আমরা একটা জিনিস দেখতে পাবো, যদি প্রশ্নটা ভালো করে পড়ি তাহলে সেক্ষেত্রে আমাদের সমস্ত কিছুতে কিন্তু অ্যাডজাস্টেড ক্যাপিটালস কত সেটা আমাদের বার করতে হবে। তাই এই ক্ষেত্রে আমাদের যে ইনফরমেশনটা দেওয়া রয়েছে শুধুমাত্র সেটা হচ্ছে প্রফিট অন রিভ্যালুয়েশন, যেটা ফার্স্ট পোর্শনের একদম সেকেন্ড লাস্ট লাইনে রয়েছে। দ্য প্রফিট অন রিভ্যালুয়েশন কামস টু রুপিস 15,000। আর ফার্মের কোনো আনডিস্ট্রিবিউটেড প্রফিট নেই। তার মানে এই যে প্রফিট অন রিভ্যালুয়েশন রয়েছে ওই প্রফিটটাও কিন্তু এক্সিস্টিং পার্টনার্সরা পাবে। তাহলে আমরা প্রথমে দেখে নেব এই যে রিভ্যালুয়েশন প্রফিট রয়েছে সেটা এ আর বি এর মধ্যে ডিস্ট্রিবিউট হলে কে কত টাকা পাবে। প্রথমে আমরা দেখব এরটা। দেখো টোটাল প্রফিট তোমার 15,000 বলে দেওয়া রয়েছে, আর প্রফিট শেয়ারিং রেশিও যেটা ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও সেটা ফার্স্ট প্যারাগ্রাফের একদম ফার্স্ট লাইনে দেওয়া আছে 3:2। তাহলে সেইভাবে আমরা এ আর বিকে ভাগ করে দিলাম 15,000 টাকাটা, তাতে এ পাচ্ছে 9,000 টাকা আর বি পাচ্ছে 6,000 টাকা। তাহলে আর কোনো আমাদের ফার্দার অ্যাডজাস্টমেন্ট নেই। তাই জন্য এবারে আমরা বার করব আমাদের অ্যাডজাস্টেড ক্যাপিটাল কার কার, এ আর বি এর। তাহলে আমরা ইন্ডিভিজুয়াল কেস ওয়াইজ দেখে নিই। এর ক্ষেত্রে দেখবে ফার্স্ট প্যারাগ্রাফের সেকেন্ড লাইনে বলে দেওয়া রয়েছে ক্যাপিটাল ব্যালেন্স এ আর বি এর হচ্ছে 30,000 আর 20,000। সেই জন্য আমরা এ আর বি এর ক্যাপিটালে 30,000 আর 20,000 লিখেছি। তার সাথে আমরা প্রফিট অন রিভ্যালুয়েশন যেটা ফার্স্টেই ক্যালকুলেট করেছি সেটাকে অ্যাড আপ করেছি। করার পরে আমরা এর ব্যালেন্স পেয়েছি 39,000, বি এর ব্যালেন্স পেয়েছি 26,000। এখানে যদি কোনো আনডিস্ট্রিবিউটেড প্রফিটস থাকতো তাহলে সেটাও কিন্তু ওদের মধ্যে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওয়ে ডিস্ট্রিবিউট করতাম এবং সেটাও কিন্তু ওদের অ্যাডজাস্টেড ক্যাপিটালের পার্ট হতো। তাহলে এবার আমরা যখন এ আর বি এর ইন্ডিভিজুয়াল অ্যাডজাস্টেড ক্যাপিটাল পেয়ে গেলাম তখন আমরা এ আর বি এর কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল বার করতে পারবো। সেটা হচ্ছে আমাদের এ আর বি এর যে টোটাল ক্যাপিটালগুলো বেরিয়েছে তাদের সামেশন, মানে 39,000 আর 26,000 এর সামেশন, অর্থাৎ 65,000। এই 65,000টা আমাদের ওল্ড পার্টনারশিপ ফার্মের টোটাল অ্যাডজাস্টেড ক্যাপিটাল। এবার আমরা চলে যাব আমাদের কেস স্টাডিজে, যেখানে বলা হয়েছিল সি হ্যাজ টু ব্রিং 20% অফ দ্য কম্বাইন্ড ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি আফটার অল অ্যাডজাস্টমেন্ট। তাহলে এখানে আমরা সি এর ক্যাপিটালটা খুব ইজিলি বার করতে পারবো। আমরা জানি এ আর বি এর কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল হচ্ছে 65,000, এটাই আমরা আগে ক্যালকুলেট করেছি। তার ওপর 20% নিয়ে আসতে বলা হয়েছে, তাই 65,000 এর 20% ক্যালকুলেট করেছি, করে সেটা আমাদের এসছে 13,000। তার মানে ক্যাপিটাল অফ সি অ্যাজ পার কেস 1 হচ্ছে 13,000। নেক্সট আমরা দেখব যে সি হ্যাজ টু ব্রিং, সেকেন্ড কেস, সি হ্যাজ টু ব্রিং 20% অফ দ্য টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম আফটার অল অ্যাডজাস্টমেন্ট। এখানে কিন্তু টোটাল ফার্মের অ্যাডজাস্টেড ক্যাপিটালটা বলে দেওয়া রয়েছে। তার মানে আমরা লিখতে পারি ক্যাপিটাল অফ সি ইকুয়াল টু 20% অফ দ্য টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম। আমরা জানি পার্সেন্টেজে যখন আমরা কিছু হিসাব করি তখন তার ফুল ভ্যালু আমরা 100 ধরি, এখানেও 20% বলে দেওয়া রয়েছে, তাই ফার্মের টোটাল ক্যাপিটাল এখানে আমরা 100 ধরছি। তাহলে এই 100-এর থেকে যদি সি এর পোর্শনটা আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা এ আর বি এর কম্বাইন্ড পোর্শন পাবো। অর্থাৎ 100 থেকে যদি আমরা 20 বাদ দিয়ে দিই সেক্ষেত্রে যে 80 পড়ে থাকছে সেটা এ আর বি এর কম্বাইন্ড পোর্শন। তাহলে আমরা
একদম শুরুতেই ক্যালকুলেট করেছিলাম এ আর বি এর কম্বাইন্ড ক্যাপিটাল হচ্ছে 65,000 এবং পার্সেন্টেজ ওয়াইজ সেটা হচ্ছে 80%। তাহলে আমরা একদম ছোটোবেলার অঙ্কের মেথডে ফিরে যাব, যেখানে আমরা বার করব সি এর ক্যাপিটাল কত হবে। সি এর ক্যাপিটাল হবে 80%-এর ভ্যালু যদি 65,000 হয়, তাহলে একের ভ্যালু কত, 20-র ভ্যালু কত, সেভাবে যদি আমরা করি তাহলে দেখবে তোমাদের অ্যান্সার আসবে 16,250। সুতরাং সি এর ক্যাপিটাল অ্যাজ পার সেকেন্ড সিচুয়েশন ইজ 16,250। চলে যাব আমাদের পয়েন্ট নাম্বার 3-তে। সেখানে বলেছিল সি 20,000 টাকা ক্যাপিটাল হিসেবে আনবে, আর এক্সিস্টিং পার্টনার্সের ক্যাপিটাল অ্যাকাউন্টটা অ্যাডজাস্টেড হবে নিউ প্রফিট শেয়ারিং রেশিওতে, যার বেস থাকবে সি। তাহলে আমরা একদম শুরুতে দেখে নেব যে সি কতটা পোর্শন নিয়ে এসেছিল। সি এর দেখো ওখানে নতুন প্রফিট শেয়ারিং রেশিও তোমাদের প্রশ্নের ফার্স্ট প্যারাগ্রাফের সেকেন্ড লাস্ট লাইনের শুরুতে বলা হয়েছে 2:2:1, অর্থাৎ সি এর শেয়ার ছিল 1/5। এই 1/5-এর জন্য সি 20,000 টাকা এনেছিল। এটা কিন্তু আমাদের থার্ড সিচুয়েশনে ডিরেক্টলি বলে দিয়েছে। তাহলে এইবার আমরা ঠিক আগের প্রসেসেই ক্যালকুলেট করতে পারবো যে ফার্মের টোটাল ক্যাপিটাল তাহলে কত, মানে 1/5-এর ভ্যালু যদি 20,000 হয় তাহলে টোটাল একের ভ্যালু কত। সেটা দেখো, একের ভ্যালু আমাদের আসবে 1 লাখ টাকা, অর্থাৎ টোটাল ফার্মের টাকা হচ্ছে 1 লাখ। এবার এই যে টোটাল 1 লাখ টাকা আসছে, এই 1 লাখ টাকার মধ্যে এ এবং বি এর পোর্শন আমাদের নিউ প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী 2/5 করে। তাহলে এর ক্যাপিটাল আনা উচিত ছিল 1 লাখের 2/5 মানে 40,000, বি এরও আনা উচিত ছিল 1 লাখের 2/5 40,000। এখানে 2/5 কী করে এসছে আশা করি বুঝতে পারছো। এটা কিন্তু নতুন প্রফিট শেয়ারিং রেশিও, কারণ সি চলে এসছে, সি এর ক্যাপিটালকে আমরা বেস করেছি, তাই আমাদের ওল্ড রেশিওটা কিন্তু আমরা ভুলে যাব। এটা কিন্তু পুরোটাই আমাদের নতুন প্রফিট শেয়ারিং রেশিও। তাহলে এর ক্যাপিটালের দরকার হচ্ছে 40,000, বি এর ক্যাপিটালের দরকারও হচ্ছে 40,000। কিন্তু আমরা সলিউশনের শুরুতেই যে ওয়ার্কিংস করেছিলাম সেখানে আমাদের অ্যাডজাস্টেড ক্যাপিটাল এর বেরিয়েছিল 39,000 আর বি এর বেরিয়েছিল 26,000। তার মানে এ আর বি দুজনকেই আরও ক্যাপিটাল আনতে হবে, কারণ তারা বিজনেসে এখন কম ক্যাপিটাল দিয়েছে। তাহলে একে নিয়ে আসতে হবে কত, যে 40,000 টাকাটা ওর রিকোয়ার্ড ক্যাপিটাল ব্যালেন্স, তার থেকে আমরা মাইনাস করব অ্যাডজাস্টেড ক্যাপিটাল ব্যালেন্সকে, অর্থাৎ 40,000 থেকে 39,000কে বিয়োগ করব, ফলে ব্যালেন্স আমার 1,000 বেরোবে। আর ফার্দার ক্যাপিটাল ব্রট ইন বাই বি যদি করে থাকি আমরা, তাহলেও সেটা 40,000-এর থেকে আমাকে মাইনাস করতে হবে অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ বি, দ্যাট ইজ 26,000, অর্থাৎ আমাদের ব্যালেন্স আসবে 14,000। এবার আমরা চলে যাব আমাদের ফোর্থ সলিউশনে। ফোর্থ সলিউশনে বলা হয়েছিল যে সিকে আনতে হবে 25% অফ দ্য কম্বাইন্ড ক্যাপিটাল অফ এ আর বি। শুধু তাই নয়, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর টু বি অ্যাডজাস্টেড ইন দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও বেসড অন দ্য ক্যাপিটাল অফ সি। তাহলে এখানে দেখো আমাদের বলা হয়েছে সি এর ক্যাপিটাল হচ্ছে 25%। অফ কার, অফ হচ্ছে কম্বাইন্ড ক্যাপিটাল। তাহলে আমাদের কম্বাইন্ড ক্যাপিটাল শুরুতে বেরিয়েছিল 65,000, যেখানে আমরা এ আর বিটা যোগ করেছিলাম। তাহলে সেই 65,000-এর 25% হচ্ছে 16,250। এবারে দেখো, এবারেও আমাদের বলা হয়েছে সি এর ক্যাপিটালকে বেস করতে হবে, তার মানে আমাদের 16,250-কে বেস করতে হবে। সি এর শেয়ার কত, 1/5 আমরা জানি। তাহলে সি এর 1/5 শেয়ারের জন্য সি এর ক্যাপিটাল দরকার হচ্ছে 16,250। তাহলে ওভারঅল ফার্মের ক্যাপিটাল হচ্ছে 1, তার জন্য আমাদের ভ্যালু বেরোচ্ছে 81,250। কী করে পেয়েছি, 16,250-কে আমরা ভাগ করেছি 1/5 দিয়ে। তাহলে এই যে 81,250 এটা টোটাল ফার্মের ক্যাপিটাল। তাহলে তার মধ্যে এর আর বি এর পোর্শন কত, এর পোর্শন আমাদের হচ্ছে 81,250-এর 2/5 অর্থাৎ 32,500, আর বি এর ক্যাপিটালও হচ্ছে আমাদের 81,250-এর 2/5 যেটা হচ্ছে আমাদের 32,500। এই 2/5 1/5 সবই কিন্তু নতুন প্রফিট শেয়ারিং রেশিও।
এবারে আমাকে আবার দেখতে হবে যে এ আর বি এর কত টাকা ডেফিসিট বা এক্সেস আছে। দেখো অ্যাজ পার কেস ডি একে আনতে হবে 32,500 টাকা, কিন্তু এ অলরেডি এনে রেখেছে 39,000 টাকা। কোথায় পেয়েছি? একদম ফার্স্ট ওয়ার্কিংয়ে আমাদের করা ছিল। তাহলে এ অলরেডি এক্সেস দিয়ে দিয়েছে, তাই একে উইথড্র করে নিতে হবে। কত টাকা উইথড্র করবে? ও উইথড্র করবে 39,000, যেটা ও অলরেডি এনেছে অ্যাডজাস্টেড ক্যাপিটালে, আর যেটা ওর আনার কথা ছিল মানে 32,500 এর ডিফারেন্সটা, অর্থাৎ 6,500। ঠিক সেরকম করেই আমরা বি এর ক্যাপিটালে দেখব যে বি কম টাকা এনেছিল, তাই বিকে নিয়ে আসতে হবে এক্সেস টাকা, দ্যাট ইজ 6,500। এখানে তোমরা একটা জিনিস নিজেদের মনে রাখার জন্য বুঝে নেবে, যখন নতুন পার্টনারের ক্যাপিটালকে বেস করে ওল্ড পার্টনারদের আমরা অ্যাডজাস্ট করব, তখন কিন্তু সবসময় নিউ প্রফিট শেয়ারিং রেশিও দিয়ে আমরা কাজ করব, এবং ক্যাপিটাল বলতে কিন্তু আমরা সবসময় অ্যাডজাস্টেড ক্যাপিটালকেই বুঝে থাকব। এবারে আমরা চলে যাব আমাদের সেকেন্ড ইলাস্ট্রেশনে। A, B and C are partners in a firm, sharing profits in the ratio 3:2:1. D is admitted into the firm for 1/4 share in profit, which he gets as 1/8 from A and 1/8 from B. Total capital of the firm is agreed upon as rupees 1,20,000 and D is to bring cash equivalent to 1/4 of this amount as his capital. Capital of other partners are also to be adjusted in the ratio of their respective shares in profit. The capital of A, B and C after all adjustments are rupees 40,000, rupees 35,000 and 30,000. Pass necessary journal entries. তাহলে এখানে দেখো আমাদের নতুন পার্টনারের শেয়ার কত হবে সেটা কিন্তু বলে দিয়েছে ফার্স্ট লাইনেই 1/4 শেয়ার, এবং সে কিভাবে পেয়েছে সেই শেয়ারটা, তার জন্য 1/8 এ দিয়েছে, 1/8 বি দিয়েছে। সুতরাং এখান থেকে আমরা নতুন প্রফিট শেয়ারিং রেশিও কিন্তু ক্যালকুলেট করতে পারবো। এই রকম অঙ্ক আমরা আগেও করেছিলাম গুডউইলের ক্ষেত্রে, যেখানে আমাদের কে কতটা পোর্শন স্যাক্রিফাইস করেছে দিয়ে দেওয়া থাকবে, সেখানে স্যাক্রিফাইসিং রেশিওটা কিন্তু আমরা খুব সহজেই বের করব। মানে এখানে যদি আমাদের স্যাক্রিফাইসিং রেশিও বার করতে হতো, তাহলে এ আর বি এর স্যাক্রিফাইসিং রেশিও হতো 1:1, মানে 1/8:1/8। তাহলে এবার আমরা দেখে নিই এ, বি, সি, ডি নতুন শেয়ারিং রেশিওটা কি হবে। এর ক্ষেত্রে দেখো আমাদের ফার্স্ট লাইনে দেওয়া আছে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও, দ্যাট ইজ 3/6। এর মধ্যে সেকেন্ড লাইনে বলেছে ডি এর থেকে 1/8 শেয়ার পেয়ে গেছে, তার মানে এই শেয়ারটা সে স্যাক্রিফাইস করেছে, তাই আমি মাইনাস করে দিয়েছি, দিয়ে পেয়েছি 9/24। এটা হচ্ছে এর নিউ শেয়ার। বি এর ক্ষেত্রেও সেম, বি এর এক্সিস্টিং শেয়ার হচ্ছে 2/6 এবং বি স্যাক্রিফাইস করেছে 1/8, তার মানে বি এর নতুন শেয়ার হচ্ছে 5/24। সি এক্ষেত্রে কিছু করেনি, সেই জন্য সি এর ক্ষেত্রে এখানে সি এর পুরনো শেয়ারই বর্তমান থাকবে। তাহলে আমরা দেখে নেব আমাদের নিউ প্রফিট শেয়ারিং রেশিও হবে এর 9/24, বি এর 5/24, সি এর কিছু করেনি তাই ওর ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওটাই থেকে যাবে, মানে 1/6, আর ডি বলেই দিয়েছে 1/4 শেয়ার নিয়ে এসছে, তাহলে ডি এর হচ্ছে 1/4। তাহলে এটাকে যদি তোমরা সিম্পলিফাই করো তাহলে দেখবে নতুন প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে 9:5:4:6। এবারে আমরা দেখব যে আমাদের পার্টনারদের ক্যাপিটালের কার কি আনার কথা ছিল। দেখো সেকেন্ড লাইনেই বলে দিয়েছিল প্রশ্নের টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম এগ্রিড আপন অ্যাজ রুপিস 1,20,000। তার মানে এবারে আমাদের 1,20,000কে নতুন প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী সব পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হবে। সেভাবে যদি আমরা 1,20,000কে ভাগ করতে থাকি তাহলে তোমরা দেখবে তোমরা নতুন প্রফিট শেয়ারিং রেশিও ধরে এই অ্যামাউন্টগুলোই পাবে। এর ক্ষেত্রে 45,000, বি এর ক্ষেত্রে 25,000, সি এর ক্ষেত্রে 20,000 এবং ডি এর ক্ষেত্রে 30,000।
এবারে আমাদের দেখতে হবে কে কত টাকা নিয়ে এসেছিল, মানে কার কতটা এক্সেস বা ডেফিসিট রয়েছে। তার জন্য প্রশ্নটার একদম সেকেন্ড লাস্ট লাইনের লাস্টের দিক থেকে পড়ার চেষ্টা করো। দ্য ক্যাপিটালস অফ এ বি অ্যান্ড সি আফটার অল অ্যাডজাস্টমেন্টস আর ₹40,000, 35,000 অ্যান্ড 30,000। এবারে দেখো আমরা ওয়ার্কিং নোটের বি পয়েন্টটা একটু খেয়াল করব। ওয়ার্কিং নোটের বি পয়েন্টে বলা হয়েছে এর ক্যাপিটালের দরকার হচ্ছে 45,000 টাকা, কিন্তু প্রশ্ন অনুযায়ী এ অলরেডি ক্যাপিটাল নিয়ে এসছে 40,000 টাকা। তাহলে একে ফার্দার আনতে হবে আরও 5,000 টাকা। নেক্সট আমরা চলে যাব বি এর ক্ষেত্রে। বি এর দেখো প্রশ্ন অনুযায়ী বি অলরেডি নিয়ে এসছে 35,000 টাকা। ওয়ার্কিং নোট অনুযায়ী বি এর আনার কথা হচ্ছে 25,000 টাকা। তার মানে বি এক্সেস নিয়ে এসছে, তার মানে বিকে উইথড্র করতে হবে কত টাকা? 35,000 মাইনাস 25,000 টাকা, অর্থাৎ 10,000 টাকা। নেক্সট চলে যাব সি এর ক্ষেত্রে। সি এর অ্যাডজাস্টেড ক্যাপিটাল অলরেডি বিজনেসে আছে 30,000 টাকা, আর ওয়ার্কিং নোট অনুযায়ী সিকে নিয়ে আসার কথা 20,000 টাকা। তার মানে সিও অলরেডি বেশি টাকাই নিয়ে এসছে, তাই জন্য সিকে উইথড্র করতে হবে। কত টাকা উইথড্র করতে হবে? 30,000 থেকে 20,000 বাদ দেব, অর্থাৎ 10,000 টাকা। নেক্সট ডি তো ছিল না আমাদের বিজনেসে, তাই ডি যে 30,000 টাকাটা ডি এর আনার কথা সেটা কিন্তু ও ফ্রেশ ক্যাপিটাল হিসেবেই নিয়ে আসবে। এরপরে আমরা দেখব জার্নালটা, যে জার্নালটা তোমাদের প্রশ্নে কিন্তু চাওয়া হয়েছে। প্রশ্নে যখন পরীক্ষায় আসবে জার্নাল আগে করবে, তারপরে কিন্তু এই ওয়ার্কিং নোটগুলো দেবে। একদম শুরুতে চলে যাব প্রশ্নের, যেখানে আমাদের বলা ছিল থার্ড লাইনে ডিকে 1/4 অ্যামাউন্টের ইকুইভ্যালেন্ট ক্যাশ নিয়ে আসতে হবে, যেটা আমরা ক্যালকুলেশন করে ওয়ার্কিং নোট 2-এ বার করেছিলাম 30,000 টাকা। তার জন্য আমাদের জার্নাল হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিস ক্যাপিটাল 30,000 টাকা। আবার দেখো ওয়ার্কিং নোট সি-এ আমরা ক্যালকুলেট করে পেয়েছিলাম একে আরও 5,000 টাকা ফার্দার নিয়ে আসতে হবে, তার জন্যও জার্নাল হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল 5,000 টাকা। এবার এই দুটো জার্নালকে যদি আমরা কম্বাইন করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের কম্বাইন জার্নালটা হবে, যেটাকে আমরা কম্পাউন্ড এন্ট্রি বলে থাকি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল টু ডিস ক্যাপিটাল। ব্যাঙ্ক এর জন্য 5,000 টাকা, ডি এর জন্য 30,000 টাকা। এবারে আমাদের প্রশ্নে বলা ছিল যে যদি উইথড্র করে নেয় সেক্ষেত্রে এ আর বি তার টাকাটাকে, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের ওয়ার্কিং নোট অনুযায়ী যে টাকাটা বি আর সি এক্সট্রা নিয়ে এসেছিল বিজনেসে, সেই টাকাটা বি আর সিকে উইথড্র করে নিতে হবে। তাহলে তার জন্য আমাদের জার্নাল হবে বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে, যে 10,000 টাকাগুলো ইন্ডিভিজুয়ালি নিয়ে এসেছিল ওটা ওরা বিজনেস থেকে কিন্তু তুলে নেবে। এরপরে আমরা আর একটা টপিকে যাব, যেটা মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এটা হয়তো অত ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমার মনে হয় এই আইডিয়াটা তোমাদের থাকা উচিত। জেনে নেব এই মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা কেন আমাদের দরকার হয়। Sometimes it is agreed upon among all partners that the effect of the revaluation should be considered only for the purpose of admission, and the changes in the value of assets and liabilities should not be reflected in the post-admission balance sheet. কখনো কখনো পার্টনারদের মনে হতেই পারে যে এই যে আমাদের অ্যাসেট আর লাইবিলিটিজের রিঅ্যাসেসমেন্ট এবং রিভ্যালু করা হচ্ছে সেটা শুধুমাত্রই অ্যাডমিশনের জন্য দরকার, কিন্তু অ্যাডমিশনের পর যখন আমরা আবার ব্যালেন্স শিট তৈরি করব তখন এই এফেক্টগুলোর কোনো দরকার হবে না। This lead to the concept of memorandum revaluation account, where the profit or loss arising on the revaluation is first distributed among the existing partners in the old profit sharing ratio, and then the same amount of the revaluation profit or loss is reversed among the all partners in new profit sharing ratio. তাহলে এই ধারণা থেকেই আমাদের মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের
আবির্ভাব হয়েছে। মেমোরান্ডাম কথাটার মানেই হচ্ছে টেম্পোরারি, তাহলে যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা টেম্পোরারি পারপাসে খোলা হয় তাকে আমরা বলবো মেমোরান্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এখানে প্রথমে আমরা রিভ্যালুয়েশনের প্রফিট বা লস যাই হবে সেটাকে এক্সিস্টিং পার্টনারসদের মধ্যে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওয়ে ভাগ করে দেব। তারপর যেহেতু এই অ্যাকাউন্টটা আমাদের কোনো এক্সিস্টেন্স থাকবে না, তাই ওটাকে আবার রিভার্স করে নিউ পার্টনারদের মধ্যে নিউ প্রফিট শেয়ারিং রেশিও ওয়াইজ ভাগ করে দিতে হবে। This requires the preparation of memorandum revaluation account, as the changes in the value of assets and liabilities are not reflected in the books of account even though they have been revalued. It is referred as memorandum revaluation account, that not a genuine account. Memorandum revaluation account does not cause any changes in the value of asset and liabilities in balance sheet, and memorandum revaluation account is not the part of double entry system. তাহলে মেমোরান্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা যদিও আমরা অ্যাসেট আর লাইবিলিটিটাকেই রিভ্যালু করছি, কিন্তু সেটা কিন্তু আমাদের টেম্পোরারি রিভ্যালুয়েশন, ওটা আমাদের ব্যালেন্স শিটে কিন্তু কোনোভাবেই এফেক্ট ফেলবে না। এবং এর জন্য এই যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা, এটাকে কিন্তু আমরা ডাবল এন্ট্রি সিস্টেমের পার্ট হিসেবেও কনসিডার করব না। এরপরে আমরা দেখে নেব আমাদের থার্ড ইলাস্ট্রেশন। A and B are partners sharing profit and losses equally. They admitted C in the partnership, who brings ₹5,000 as capital. The existing partner decided to alter the value of asset and liabilities according to the current valuation, but that would not be recorded permanently in the books of the account of the firm. The new profit sharing ratio is 4:4:1. The balance sheet as on 31st March 2020 was as follows. Balance sheet তোমাদের দিয়ে দেওয়া রয়েছে। The following revalues figure available on C's admission on 1st April 2020. Furniture 9,000, debtor 8,500, stock 6,000, creditor 6,400. Prepare memorandum revaluation account, partners capital account and the balance sheet of the reconstituted firm after the admission of the new partner. এর জন্য আমরা চলে যাব আমাদের সলিউশনে আমাদের প্রথমে মেমোরান্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাকে করতে হবে। যেহেতু এটা ডাবল এন্ট্রি সিস্টেমের পার্ট নয়, সেই জন্য দেখো যদিও এর নাম অ্যাকাউন্ট, কিন্তু এখানে আমরা ডেবিট ক্রেডিট কিন্তু লিখিনি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কি করে করতে হয় আমরা জানি। যখন অ্যাসেটের ভ্যালুগুলো বেড়েছে তখন আমরা সেগুলোকে ক্রেডিট করেছি, যখন অ্যাসেটের ভ্যালু কমেছে তখন আমরা সেটাকে ডেবিট করেছি। সেম লাইবিলিটির ক্ষেত্রেও যখন লাইবিলিটির ভ্যালু বেড়েছে তখন সেক্ষেত্রে আমাদের লাইবিলিটি ডেবিট সাইডে এসছে, না হলে সেটা ক্রেডিটে থেকেছে। এভাবে আমরা অ্যাসেট আর লাইবিলিটিটাকে সমস্ত কিছু করে নিয়ে ভাগ করে নিয়েছি ওল্ড পার্টনার্সদের মধ্যে ওল্ড রেশিওতে, যেটা তোমাদের দেখতেই পাচ্ছ এসছে 450 টাকা করে। এরপরে যেহেতু এটা মেমোরান্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট এবং এটা আমাদের ব্যালেন্স শিটে রিফ্লেক্টেড হবে না, তাই আমাদের এই অ্যাকাউন্টটাকে ক্লোজ করতে হবে। আমরা জানি যে কোনো জিনিস ক্লোজ করার মানেই তার রিভার্স এন্ট্রি করা। সেই জন্য দেখো আমাদের শুরুতে যেগুলো ডেবিট সাইডে এসেছিলো, নিচে আমরা সেগুলোকে ক্রেডিট দিকে এনেছি এবং ক্রেডিট দিকে যে আইটেমসগুলো ছিল সেগুলোকে আমরা ডেবিট দিকে এনেছি। এরপরে যে ব্যালেন্সিং ফিগারটা এসছে সেটা আমরা তিনটে পার্টনারের মধ্যে মানে নিউ পার্টনারের মধ্যেও ভাগ করে দিয়েছি এবং প্রফিট শেয়ারিং রেশিওটা হচ্ছে নিউ প্রফিট শেয়ারিং রেশিও। এরপরে আমরা চলে যাব পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। দেখো প্রথমে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা যেরকম জানি শুরুতে বাই ব্যালেন্স বিডি বলে ওপেনিং ব্যালেন্সটা রয়েছে, তারপরে যে ক্যাপিটালটা ইন্ট্রোডিউসড হয়েছে 5,000 টাকা সেটা বাই ব্যাংক বলে রয়েছে। এরপর আমাদের রিভ্যালুয়েশনের অ্যাকাউন্টে ডেবিট এবং ক্রেডিট দিকের ব্যালেন্সগুলো কিন্তু এসছে। ক্রেডিট দিকে দেখো বাই রিভ্যালুয়েশন বলে, যেটা নতুন পার্টনারদের মধ্যে আমরা ডেবিট সাইডে ভাগ করেছিলাম সেই ফিগারগুলোকে লিখেছি, এবং পার্টনার্স ক্যাপিটালের ডেবিটে টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলে, যেটা আমরা এক্সিস্টিং পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওয়ে ভাগ করেছিলাম, সেটা কিন্তু আমরা সেই ফিগারটাকে শুধুমাত্র এ আর বি এর মধ্যে রেখেছি। এরপরে জানি তোমরা জানো কি করে ব্যালেন্স বার করতে হবে, সেভাবেই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স তোমরা বার করতে পারবে। দেখবে ফিগারগুলো এটাই আসবে, 11,950, 7,950 এবং 5,100।
এটা গেল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এরপরে আমরা বানাবো আমাদের ব্যালেন্স শিট। কিন্তু ব্যালেন্স শিট করার সময় একটু মনে রাখবে এটা কিন্তু মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, তাই যে অ্যাসেট এবং লাইবিলিটিসগুলো রিভ্যালুড হয়েছে সেগুলো কিন্তু এখানে এফেক্ট ফেলবে না। মানে এখানে ফার্নিচারের যে ব্যালেন্সটা তোমাদের বুক ভ্যালুতে গিভেন ছিল, পুরনো বুক ভ্যালুতে, মানে তোমাদের যেটা 31 মার্চ 2020 ভ্যালুসগুলো ছিল সেই ভ্যালুসগুলোই কিন্তু এখানে আসবে সমস্ত অ্যাসেট এবং লাইবিলিটিসের ক্ষেত্রে। শুধুমাত্র দু জায়গায় চেঞ্জ হবে। কোথায়? একটা হচ্ছে প্রথম পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেটা আমরা ক্যাপিটাল ব্যালেন্সের ফিগারগুলো বসাবো লাইবিলিটি সাইডে। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কারণ নতুন পার্টনার 5,000 টাকা নিয়ে এসছে, তাই ব্যাংকের যে ফিগারটা ছিল তোমাদের গিভেন 2,000, তার সাথে 5,000 টাকাটা যোগ হয়ে 7,000 টাকাটা আউটার কলামে বসেছে। তার মানে আমাদের মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট দিলে ব্যালেন্স শিটে শুধুমাত্র আমাদের চেঞ্জেস আসছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ব্যাংকের ক্ষেত্রে। আমাদের আজকের টপিক এই অবধি হবে। পরের দিন আমরা একটা বড় অঙ্ক নিয়ে আলোচনা করব।